রামেশ্বরম ভারতবর্ষের বিখ্যাত চার ধামের মধ্যে একটি প্রধান চার ধাম এই রামেশ্বরম মন্দির। এছাড়া 12টি জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি প্রধান ও অন্যতম জ্যোতির্লিঙ্গ হলো এই রামেশ্বরম। এখানে শ্রী রামচন্দ্র সেতু নির্মাণ করেছিলেন। সীতা মাকে লঙ্কা থেকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় সমুদ্রের মাঝে তীর মেরে বাণগঙ্গার সৃষ্টি করেছিলেন। এখানে রয়েছে ঐতিহাসিক পম্বন ব্রিজ, নানা দেবদেবীর মন্দির ও আরও অনেক কিছু। আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পুরোটাই তুলে ধরবো, তাই পুরো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। মাদুরাইয়ের হোটেল থেকে আমরা এখন চেক আউট করে বেরোচ্ছি রামেশ্বরমের দিকে। আমরা হোটেল বুক করিনি, ওখানে গিয়ে স্পট বুকিং করব। এখন ঠিক করেছি বাসে যাব, দেখি এখন যাই কি অ্যাভেলেবেল থাকে না থাকে দেখি। তামিলনাড়ু ভ্রমণের প্রথম পর্বে আমরা মাদুরাই ট্যুরের সমস্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করেছি। সেখানে আমরা কি মন্দির কিভাবে দেখলাম, সেখানে ট্রাভেল মোড, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। তাই মাদুরাইয়ের এই ভিডিওটা আপনারা একবার দেখে নিতে পারেন, সেটা ডেসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে দিচ্ছি। মাদুরাই হোটেলের থেকে বেরিয়ে আমরা একটা অটো নিয়ে নিলাম। অটো নিয়ে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি রামেশ্বরম যাওয়ার জন্য বাস দেখতে। বাস স্ট্যান্ডে পৌঁছে আমরা অনেকগুলো বাসই খোঁজাখুঁজি করলাম, কিন্তু এসি বাসটা খুব একটা বেশি থাকে না, মানে অনেকটা ইন্টারভ্যালেই বাসটা পাওয়া যায়। নন এসি বাস মোটামুটি রয়েছে, তো আমরা একটা নন এসি বাসই বুক করে নিলাম রামেশ্বরম যাওয়ার জন্য। পার হেড 140 করে নিল। চলুন এবার যাই। যাওয়ার সময় রাস্তাঘাটগুলো এত সুন্দর, দেখুন চারিপাশে জল দেখা যাচ্ছে। আর যেহেতু সমুদ্র তীর উপকূলবর্তী এরিয়া, তাই নারকেল গাছ বড় বড়, বেশ লম্বা লম্বা, দেখতে এত ভালো সুন্দর জায়গাটা। যত এগিয়ে যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে দেখতে। তবে হাতে টাইম নিয়ে বেরোবেন, এসি বাসটা পেয়ে গেলে খুব ভালো, কারণ এদিকে মানে ডিসেম্বরেও বেশ গরম। আমরা ফাইনালি রামেশ্বরমে গিয়ে উঠলাম। এখানে প্রচন্ড ভিড়, রুম রেট একদম আকাশ ছোঁয়া, আর প্রচন্ড গরম, রীতিমতো ঘামছি ডিসেম্বরে, প্রচন্ড গরম। এখন তো আমরা এসি বাস মিস করেছিলাম মাদুরাই থেকে, কারণ এসি বাস আপনার প্রত্যেক 2 ঘন্টা 3 ঘন্টা অনেক ইন্টারভ্যালে চলে, তো আমাদের আশা ছিল জলদি। তাই আমরা কি করলাম, নন এসি বাস 5 নম্বর প্ল্যাটফর্মে আপনার রামেশ্বরমের জন্য নন এসি বাস পেয়ে যাবেন, এসি বাসও এখানেই পেয়ে যাবেন। তো 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে চড়লাম। মানে খুব একটা বেশি গরম লাগেনি বাসে, রাস্তাটা দারুণ ছিল এবং হাওয়াও আসছিল, তো একটু গরম লেগেছে। এসে এইখানে রুম অনেক খুঁজছি, মানে আমাদেরকে অ্যাকচুয়ালি 2 দিনের জন্য দরকার ছিল। তো এইখানে সেই রেটে মানে 2500, আমাদের রুমটা পড়েছে 3500। এই রেটটা এখানে অনেক বেশি, কিন্তু হোটেলটা বেশ পছন্দ হয়েছে এবং আর অন্য জায়গায় রুম পাওয়া যাচ্ছে না কম। হ্যাঁ, তবে স্পটে এসে এখানে রুম আপনি পেয়ে যাবেন, তার কোনো একটু বাজেটটা বেশি আপনার পড়বে। যদি তাছাড়া যদি আপনি কম দামে বুক করতে চান, অনলাইন অ্যাপে আগে বুক করে নিন। কিন্তু এই চেক আউট আর চেক ইন টাইমের একটু প্রবলেম হবে। হ্যাঁ, আমাদের যেমনি আমরা যদি স্পট বুকিং করি না, তো আমাদের 24 ঘন্টা চেক আউট। তবে আসার সময় রাস্তাটা এত সুন্দর, মানে কিছুটা রাস্তা তো সিটিটা পড়লো, তারপর থেকে মানে সমুদ্র উপকূলবর্তী যেটা হয়, প্রচুর সারি সারি এখানে নারকেল গাছ, কলা গাছ, অনেক কিছু, ইভেন সমুদ্র, তারপরে পম্বন ব্রিজ, কালাম হাউস, সব কিছু দেখতে দেখতে মানে নন এসি
এসি বাসটা ছিল একটু গরম ছিল, বাট এই জার্নিটা এত ভালো লেগেছে আজকে, খুব সুন্দর জার্নিটা। তবে একটা জিনিস সাজেস্ট করবো, আমরা তো মানে তাড়াহুড়ো ছিল আসার, তাই এরপরে বাস ছিল মনে হয় সেই 12:30 1টার সময় মাদুরাই, 1:30টার সময় বাস ছিল, তাই আমরা অতটা ওয়েট করতে পারবো। এসি বাস ফ্রিকোয়েন্ট থাকে না, তো এসি বাসের প্রায় ভাড়া পড়বে 240-এর আশেপাশে পড়বে, আমাদের নিল 140 নন এসিতে। তো যদি আপনারা চান এসিতে আসতে, তাহলে একটু সকাল সকালই বাস স্ট্যান্ডে পৌঁছে যাবেন 5 নম্বর। আরেকটাও জিনিস, ওঠার সময় একটু মানে জলের বোতল, কিছু টুকটাক খাবার এগুলো নিয়ে উঠবেন, কারণ বাস কিন্তু এই একবারই হল্ট করে, আর এতটা ডিস্টেন্স মানে এগুলো কিন্তু প্রবলেম হয়ে যায়। আমরা নিজেরাই আজকে সাফার করলাম, নিতে জলটা ভুলে গেছিলাম, আর সেই জন্য স্ট্যান্ডে ওঠার সময় এগুলো একটু ক্যারি করে নিলে পরে সুবিধা, পুরোটা রাস্তা দাঁড়াবে তো একবার না। হ্যাঁ, মানে ওই 110 কিলোমিটারের পরে ওই সেই কি ছিল এটা, রামনাথপুরম, হ্যাঁ ওই আগে মানে 110 কিলোমিটার পরে ওরা দাঁড়ালো, 5 মিনিটের হল্ট দিল, ওখানে আমি কিনলাম। একদম জাস্ট মন্দিরের কাছে, মানে জাস্ট 3 মিনিটের ওয়াকিং। এইখান থেকে বেরোলাম এবং মন্দিরটা দেখাচ্ছে, আপনাদের ওটাও দেখিয়ে দেবো। তো চলুন আগে রুমটা আপনাদের দেখিয়ে দিই। রুমটা বেশ পছন্দ হয়েছে আমার এটা। প্রথমেই রুমের স্পেস দেখুন, যথেষ্ট স্পেস। এখানে রুমটা খুবই বড় এবং যথেষ্ট স্পেস রয়েছে। এই শিবাংশু এখানে নাচ করতে শুরু করে দিয়েছে। যথেষ্ট স্পেসিয়াস, মানে অত বড় বেডটার পরেও রীতিমতো আরো একটা বেড এখানে রাখা যাবে, এতটা স্পেস। এখানে আমাদের রয়েছে ডাবল বেড। ডাবল বেড মানে ট্রিপল বেড, চারজনে যদি এমনি করে 4জন হতে পারে, তো বেডটা এনাফ স্পেস। মাদুরাইয়ে আমরা যে ছিলাম সেখানে আমাদের বেড নিয়ে একটু সমস্যা হয়েছিল, অনেক ছোট বেড ছিল, বাট এইখানে স্পেসিয়াস, খুবই স্পেসিয়াস, ভালো বেডটা হলো। বেডের পরে ওখানে রিসেপশনে ফোন নম্বর দেওয়া আছে, হ্যাঁ, আর পিলোর সাথে কুশন গুলোও দিয়েছে, এটাও একটা বেশ ভালো। এবং এখানে আয়না, মিরর দিয়েছে, হিটার দিয়েছে, 3টে এখানে টিভি রিমোট রয়েছে, এসির রিমোট রয়েছে, টি টেবিল দিয়েছে, 2টো চেয়ার দিয়েছে, ওয়াশ বেসিন একটা এখানে দিয়েছে। বাইরে দিয়েছে, এটা ভালো করেছে, কারণ একদম বাথরুমে গেলে দ্বিতীয় জনের মুখ ধুতে পারে না, ভিতরে থাকে এক্সট্রা মিরর। হ্যাঁ, এটা এক্সট্রা মিরর, যেটা কি সব জায়গায় থাকা উচিত। এটা অনেকদিন পর দেখলাম হোটেলে এখানে দিয়েছে। আর আমরা যেহেতু এসি নিয়েছি, এবার চলে আসুন আপনাদের দেখার বাথরুমটা। এই হলো বাথরুম। সব থেকে আগে গিজার রয়েছে, জানি না দরকার হবে কিনা। গিজারের পরে এখানে একটি ছোট বালতি, ছোট বালতির পর টাব একটা দিয়েছে, এখানে ক্লিন একদম রয়েছে, এগুলো সব দিয়েছে। আর টিভি টিভি আমার তো টিভির দরকার হয়, তো টিভি না বলে মনটা একটু খারাপ হয়ে যায়, রাত্রে শুয়ে কি করবো, একটু টিভি দেখবো। এখানে টিভি তো ভালো লেগেছে, 3,500 টাকা। এই ভিড়ের মধ্যে 3,500 টাকা দিতে হচ্ছে, সেটা ঠিক আছে, চলবে। দেখি এবার কালকে কি করা যায়। কালকে যদি এর থেকে ভালো রুম পাওয়া যায়, তাহলে আমি একদিনের জন্য এখন বুক করেছি, কালকে যদি এর থেকে ভালো পাওয়া যায় আমি রুম চেঞ্জ করবো। আমার মনে হয় না পাওয়া যাবে, কারণ যে হারে ভিড় দেখলাম, সবাই ঘুরে বেড়াচ্ছে রীতিমতো রুমের জন্যই। আমরা জাস্ট হোটেলের বাইরে বেরিয়েছি এবং দেখুন পিছন দিকে মন্দির, জাস্ট ওয়াকিং ডিস্টেন্স। হ্যাঁ, তো আমাদের হোটেল, এই যে এখানে এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের হোটেল, এবং এটা হলো মন্দির। এখন যাচ্ছি বিকেলবেলায় মন্দিরের দিকে একটু যাচ্ছি ওয়াকিং করতে করতে, দেখি কি কি দেখার রয়েছে। আর হোটেলের সাথেই একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখান থেকেই এখনই জাস্ট লাঞ্চ করলাম, ওখান থেকে লাঞ্চ মানে কি বিকেল হয়ে গেছে, ওটাই আর কি। তো যাই এবার মন্দিরে। সকালে রেডি হয়ে ফ্রেশ হয়ে আমরা বেরোচ্ছি মন্দিরে, 6টা মতো বাজে। তো দেখি কিরকম কি ভিড় আছে। কালকে তো একবার আমরা অলরেডি দর্শন করেছি, আজকে যাচ্ছি পুজো দেবো।
রামেশ্বরম মন্দিরে দেবী সীতা লঙ্কা থেকে ফেরার সময় বালি দ্বারা এই শিবলিঙ্গ তৈরি করেছিলেন। এখানে শিবশম্ভুর পুজো করা হয়। পরম ভক্ত হনুমান দ্বারা যা শিবলিঙ্গ আনা হয়েছিল তাও এই মন্দিরে স্থাপন করা হয়। বেরিয়ে মন্দিরে যাচ্ছি এখন পুজো দিতে। প্রচন্ড ভিড় তো রয়েছে, দেখা যাক ভেতরে গিয়ে কতক্ষণ টাইম লাগে। এই পিছনে দেখতে পাচ্ছেন সামনে মন্দিরটা রয়েছে, এক্সপেক্ট করছি 2-2.5 ঘন্টায় পুজো হয়ে যাবে, দেখা যাক কী হয়। এবার আমরা 22 কোটে স্নান করলাম, নর্মাল লাইনে লেগে করলাম, পুরোটা ভালোভাবেই করেছি। স্নান মানে বালতিতে নিয়ে সবাইকে পুরো এরকমভাবে ঢেলে দিচ্ছে, ওটা ভিজে যাবে পুরো। আর স্পেশালও রয়েছে, আপনি টাকা দিয়েও 200 টাকা করে পার পার্সন দিয়েও পুরো 22টা কুণ্ডে আলাদাভাবে করতে পারেন। এই যে দেখুন পেছনে দেখা যাচ্ছে মন্দিরগুলো, ওখানেই ওই কুণ্ডগুলো রয়েছে। মূল মন্দিরের ভেতরে আরও অনেক দেবদেবীর মূর্তি ও কারুকার্য রয়েছে। মন্দিরের পিলার ও মন্দিরের বাইরের কারুকার্যগুলো ভীষণ সুন্দর। ওই যে দেখা যাচ্ছে 22 কুণ্ডের এক কুণ্ডে স্নান। এই স্নানগুলিকে পবিত্র বলে মানা হয়। আমরা পুজো করে বেরিয়েছি, আমরা এখন ওয়েস্ট গেটে রয়েছি। এই সামনে আমাদের হোটেল রয়েছে। এই ওয়েস্ট গেটে আমরা ঢুকবার সময় এই গেট দিয়ে ঢুকেছিলাম, 22টা কুণ্ড স্নান করেছিলাম। 22টা কুণ্ডর টিকিট আপনার এখান থেকে গিয়ে লেফট সাইডে পেয়ে যাবেন। কুণ্ডতে স্নান করার পর আপনাকে বেরিয়ে যেতে হবে পুজো করতে। আমরা তো চেঞ্জিং রুম রয়েছে, কিন্তু আমরা ওখানে চেঞ্জ করিনি, জামা কাপড় নিয়ে আসিনি, এমনি গায়ে শুকিয়ে গেছে। আমরা নর্মাল 25 টাকা দিয়ে স্নান করেছি, ভালোভাবে স্নান করিয়েছে। একটু ভিড় ভাড় ছিল, আপনারা যদি আলাদা লোক করতে চান তাহলে করে নিতে পারেন, কিন্তু আমাকে মনে হয় না যে দরকার আছে সেমনি কোনো। তো আমরা স্পেশাল লাইনে আজকে পুজো দিতে ঢুকেছিলাম, কারণ ভিড় প্রচন্ড। আর স্পেশাল লাইনে ঢুকলে একদম সামনে থেকে আপনি দর্শন করতে পারবেন। পুজো দিয়ে হোটেলে ফিরে হোটেলের নিচেই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ের জন্য। ফার্স্টেই আমরা এসে পৌঁছালাম পাম্বন ব্রিজে, যেটি ভারতবর্ষের প্রথম রেল ব্রিজ সমুদ্রের উপর তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে এটি ভগ্নপ্রায় হওয়াতে বন্ধ করা হয়েছে, তাই নতুন একটি ব্রিজ পাশেই তৈরি হচ্ছে। দেখা হলো পাম্বন ব্রিজ। মানে দৃশ্যটা আর যা জোরে দারুণ লাগছে এই জায়গাটা, দারুণ। নতুন ব্রিজটা তৈরি হচ্ছে। পাম্বন ব্রিজ থেকে বেরোচ্ছি, এন্ডে এসে গেছে। এখানে আমাদের অটো দাঁড়িয়ে ছিল, পিছনে দেখতে পাচ্ছেন ভিউটা জাস্ট অসাম, অসাধারণ। আমরা এখন এসেছি বানগঙ্গা, যেখানে শ্রী রামচন্দ্র সীতামাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় তার পিপাসা মেটানোর জন্য জল খাইয়েছিলেন। সমুদ্রের মাঝে তীর মেরে মিষ্টি জল বার করেছিলেন সেই জায়গায়। দেখুন পুরোটা ঘুরে আপনাদের দেখাবো। এখন বানগঙ্গাতে আছি। এই বানগঙ্গাতে মানে দেখে এইখানে যে কুয়া ছিল মধ্যে একটু জল খেয়েছি, এবার আমরা ফিরছি। আমাদের সাথে আছে মোহন ভাই, ইনি কাল থেকে আমাদের হেল্প করছেন, মানে হোটেল পাওয়া থেকে নিয়ে আজকে অন্য হোটেলে চেক ইন করা থেকে, মানে খুবই হেল্পফুল ছেলে। তো হিন্দিও ভালো করে বলতে পারে, ভালো বুঝতে পারে, এবং রেটও জেনুইন রয়েছে। তো আপনারা যদি আসতে চান, যদি আসেন তাহলে এনার সাথে একবার কন্ট্যাক্ট করে দেখতে পারেন। সাইট সিন কিংবা কোনো হোটেলের জন্য যদি আপনাদের দরকার হয় তাহলে এনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মানে এনার কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো আপনাকে,
মোহন, নাম হলো এনার মোহন। বানগঙ্গা থেকে বেরিয়ে আমরা পৌঁছে গেলাম ডক্টর এপিজে আব্দুল কালাম মেমোরিয়ালে। এখানে ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আপনাদের ভিতরে দেখাতে পারছি না। তবে আপনাদের সাথে যদি ছোট বাচ্চা থাকেন তাহলে আপনারা অবশ্যই ভিতরে যাবেন, ভিতরে জানার অনেক কিছু রয়েছে। স্যার আব্দুল কালামের জীবনের এক একটা জিনিসকে সংগ্রহ করে রাখা হয়েছে এই মেমোরিয়ালে। এবার আমরা একটা শ্রীকৃষ্ণ মন্দিরে চলে আসলাম। মন্দিরটির নাম শ্রীকৃষ্ণ প্রণাম মঙ্গল মন্দির। এখানে শ্রীকৃষ্ণর বাইরে থেকে দেখা যাচ্ছে, দেখুন খুব সুন্দরভাবে নানা রকম মূর্তি দিয়ে সাজানো রয়েছে। আর এই মন্দিরটি একটি চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা চালিত হয়। মন্দিরের ভেতরে ঢুকেই জুতো রাখার স্ট্যান্ড রয়েছে। জুতো রাখার স্ট্যান্ডের পাশে দিয়ে সিঁড়ি দিয়ে আপনাকে ওপরে উঠে যেতে হবে। এবার চলুন ওপরে উঠি। দেখুন দেখা যাচ্ছে একটা গুহার মতো রয়েছে, বেশ সুন্দর কিন্তু মন্দিরের ভেতরটা দেখতে লাগছে। এবার গিয়ে আমরা মন্দিরটা ঘুরে দেখি। মন্দিরের গায়ে চারিদিকে রামায়ণের নানা রকমের দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া শ্রীকৃষ্ণের জন্ম, শ্রীকৃষ্ণের জীবনের নানা কাহিনী চারিদিকে বেশ সুন্দর করে কাচের দেওয়ালের মধ্যে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। ভেতরটা গুহার মধ্য দিয়ে ঢুকে যেতে বেশ ভালো। এটি একটি নটরাজ মন্দির। খুব সুন্দর মন্দিরের ভেতরের কারুকার্যটি আর নটরাজ মূর্তিটা। এটি হলো সীতা তীর্থম বা সীতাকুণ্ড। এখানে ধর্মরাজের মিথ্যা বলার পরে পাপ মুক্ত হয়েছিল এই কুণ্ডে স্নান করার পরে। অপরদিকে রয়েছে পঞ্চমুখী হনুমান মন্দির। ভিতরে রয়েছে খুব বড় একটি পঞ্চমুখী হনুমান ও সাথে রয়েছে সেই শিলা, যে শিলা দিয়ে রাম সেতু তৈরি করা হয়েছিল এবং সেই শিলা জলে ভাসছে। ভিতরে ভিডিও অ্যালাউ না হওয়ার কারণে আপনাদের সেই শিলা দেখাতে পাচ্ছি না। তার পাশেই রয়েছে লক্ষ্মণ কুণ্ড ও শিব ঠাকুরের একটি মন্দির। এই লক্ষ্মণ কুণ্ডে আপনারা দেখতে পেয়ে যাবেন অসংখ্য ছোট ছোট মাছ। একটু আগে গেলেই আপনারা পেয়ে যাবেন রাম তীর্থম, যেখানে একটি খুব সুন্দর শ্রীরামের মন্দির রয়েছে ও পাশেই রয়েছে একটি কুণ্ড, যেটি হলো রামকুণ্ড। এই পর্বটি আমরা এখানেই শেষ করছি, তবে পরবর্তী পর্বে আপনাদের জন্য নিয়ে আসব ধনুষকোটি, কিভাবে যাবেন ও ভাড়া কত। সাথে রয়েছে ধনুষকোটির অনেক রহস্য, ধনুষকোটির সমুদ্র এবং সেই গ্রাম, যেই গ্রামে 1964 সালের আগে অনেক লোক বসবাস করত কিন্তু এখন পুরো ফাঁকা, এবং কেন সেখানে 6টার পরে লোক যাওয়া আসা করে না। আপনাদের যদি ব্লগটি ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করবেন, তাতে আমাদের উৎসাহ অনেক বাড়ে। এবং পরবর্তী আপডেটের জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও বেল নোটিফিকেশনটি প্রেস করে রাখুন। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।